আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল আই সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো। করোনা ভাইরাসে দেশে দ্বিতীয় সর্বোচ্চ 261 জনের মৃত্যু, হাসপাতালগুলোতে রোগীর চাপ ও বেড়েছে অক্সিজেন সংকট। চুক্তির আওতায় নভেম্বরের মধ্যে চীন থেকে 7.5 কোটি টিকা আনার প্রত্যাশা, ঢাকায় করোনার ফিল্ড হাসপাতাল উদ্বোধন। ইউনিয়ন পর্যায়ে গণটিকা কার্যক্রমের আওতায় 6 দিনের করোনা ভ্যাকসিন দেয়া শুরু, টিকা পাবেন প্রায় 32 লাখ মানুষ। ডেঙ্গু নিয়ন্ত্রণে কাউন্সিলরদের কার্যক্রম মনিটরিং হচ্ছে, উপসর্গে পরিবর্তন আসার পাশাপাশি রোগীদের অবস্থার অবনতি। পরিমণির সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে এডিসি গোলাম সাকলাইন বদলি, মাদক মামলার তদন্ত ডিবি থেকে সিআইডিতে। এবং বাংলাদেশের বিপক্ষে চতুর্থ টি-20 জিতল অস্ট্রেলিয়া, 1 ম্যাচ হাতে রেখে হোয়াইট ওয়াশের আলো অচিরা। এছাড়াও সোশ্যাল ইসলাম ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে। জাতীয় শোক দিবসে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে বঙ্গবন্ধুর দুর্লভ ছবি প্রদর্শনের খবর। আনোয়ার শীট দামে কম থেকে অনেক বেশি। আনোয়ার শীট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজও সরাসরি প্রচার হচ্ছে। দেশে করোনা ভাইরাসে 24 ঘন্টায় দ্বিতীয় সর্বোচ্চ 261 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যু 22,411 জন। তবে নতুন আক্রান্ত গতকালের চেয়ে কমেছে। বিভাগীয় শহরগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঢাকায় 101 জন মারা গেছে। করোনা উপসর্গ নিয়েও মারা যাচ্ছে না অনেকে। বিধিরা নাজনীনের রিপোর্ট। করোনা ভাইরাস সংক্রমণের 518তম দিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু দেখল বাংলাদেশ। এদিন 24 ঘন্টায় 261 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু 22,411 জনে দাঁড়িয়েছে। নতুন আক্রান্ত গতকালের চেয়ে কমে 8,136 হয়েছে। গত এক সপ্তাহে আক্রান্তের হার 30.24% থেকে 25.65% নেমেছে। মোট আক্রান্ত 13,43,396 জন। এক সপ্তাহ ধরে প্রতিদিন 15 থেকে 16,000-এর বেশি করোনা রোগী সুস্থ হচ্ছেন। মোট সুস্থ 11,88,000-এর বেশি। বিভাগীয় শহরগুলোতে আক্রান্ত ও মৃত্যু বেড়েই চলছে। 24 ঘন্টায় সবচেয়ে বেশি ঢাকায় 101 জন করোনা রোগী মারা গেছেন। এরপরই চট্টগ্রাম 62, খুলনা 45, বরিশাল 12, রংপুর 10, রাজশাহী 8 এবং সিলেটে 7 জনের মৃত্যু হয়েছে। 61 থেকে 70 বয়সীদের মৃত্যু বেশি। স্থানীয় পর্যায়ে লকডাউন না মানায় অনেক জায়গায় মামলা ও জরিমানা করা হয়েছে। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। চীনের সাথে আরো 6 কোটি ভ্যাকসিনের জন্য চুক্তি করতে যাচ্ছে সরকার। সব মিলিয়ে নভেম্বরের মধ্যেই দেশে 7.5 কোটি সিনোফার্মের ভ্যাকসিন পাওয়ার আশা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশন হলে কোভিড-19 ফিল্ড হাসপাতালের উদ্বোধন শেষে মন্ত্রী বলেন, গ্রামাঞ্চলকে প্রাধান্য দিয়ে গণটিকা কার্যক্রম চলবে। আফরোজা হাসির রিপোর্ট। ডেল্টা ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ার পর দেশে করোনা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে। হাসপাতালগুলোতে সাধারণ শয্যা বা আইসিইউ খালি নেই, ভোগান্তিতে রোগীরা। এমন পরিস্থিতিতে করোনা রোগীদের চিকিৎসা নিশ্চিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশন হলে কোভিড-19 ফিল্ড হাসপাতাল চালু করল সরকার। প্রথম ধাপে 40টি আইসিইউ সহ সেন্ট্রাল অক্সিজেন সুবিধার 357 শয্যা দিয়ে হাসপাতালটির যাত্রা শুরু হলো। পর্যায়ক্রমে একে 1000 শয্যায় উন্নীত করা হবে। এখানে শুধুমাত্র যারা পেরিফেরি থেকে আসবে, যেখানে অন্য কোথাও জায়গা পান নাই, তারাই যেন এখানে আসেন। আমাদের এখানে থাকা, খাওয়া এবং সব ইনভেস্টিগেশন সহ বিশেষজ্ঞ চিকিৎসকগণ এই চিকিৎসা দেবেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকার মজুদ বাড়াতে চীন সহ বিভিন্ন দেশের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার। আগের যে 1.5 কোটি কনফার্ম চুক্তি ছিল, তার সাথে আরো 6 কোটি আমরা যোগ দিচ্ছি, অর্থাৎ প্রায় 7.5 কোটি টিকা আমরা চায়না থেকে আনারই
চেষ্টা আমরা করছি। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন দিয়ে দিয়েছেন। এখন আমরা চুক্তিবদ্ধ হয়ে যাব নভেম্বরের মধ্যে প্রত্যেক মাসেই আমরা একটা প্রায় সমহারে আমরা এই টিকাগুলো আমরা পেয়ে যাব। করোনা আক্রান্তের সংখ্যা কমাতে সবাইকে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। জনগণ পারবে এই ইনফেকশনের হার কমাতে। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আজ থেকে সারা দেশে ইউনিয়ন পর্যায়ে ভ্যাকসিন ক্যাম্পেইন শুরু হয়েছে। এই ক্যাম্পেইনে 25 বছরের বেশি বয়সী নারী, শারীরিক প্রতিবন্ধী এবং দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সকাল 9টা থেকে শুরু হওয়া কার্যক্রম চলবে বিকেল 3টা পর্যন্ত। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে সাদি ওমরের রিপোর্ট। দেশে 4,600টি ইউনিয়ন, 1,054টি পৌরসভা এবং সিটি কর্পোরেশন এলাকার 433টি ওয়ার্ডে একযোগে করোনা ভাইরাসের গণটিকা কর্মসূচি শুরু হয়েছে। বরিশালের 30টি ওয়ার্ড সহ মোট 36টি কেন্দ্রে টিকা কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু। জেলার 85 ইউনিয়নে এই কার্যক্রম চলবে। সিলেটে শতাধিক কেন্দ্রে টিকা কার্যক্রম শুরু হয়। ভার্চুয়ালি কার্যক্রমের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। রংপুরে প্রথম দিনে 22,200 জন এবং ইউনিয়ন পর্যায়ে সিনোফার্মার 43,200 জনকে করোনা ভ্যাকসিন দেওয়া হচ্ছে। চট্টগ্রামের 41টি ওয়ার্ডের 123টি বুথে এই কার্যক্রম চলবে। প্রথম দিনে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা 50,000 ডোজ। গণটিকা কার্যক্রমে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের 33টি ওয়ার্ডের 25 বছর বেশি বয়সী নারী পুরুষ লাইনে দাঁড়িয়ে টিকা নিয়েছেন। খুলনার 9 উপজেলার কেন্দ্রগুলোতে গণটিকা কার্যক্রম চলছে। যশোরে 56,400 জনকে টিকা দেওয়া হবে। কুষ্টিয়া জেলার 64টি ইউনিয়ন ও 5টি পৌরসভার 57টি কেন্দ্রে করোনা ভ্যাকসিন কার্যক্রমে মোট 62,400 জনকে টিকা দেওয়া হবে। চাঁদপুর জেলায় একদিনে টিকা পাবেন 61,200 জন। পার্বত্য জেলা রাঙ্গামাটির 33,000 মানুষকে প্রথম ডোজ টিকা দেওয়া হচ্ছে। সুরক্ষা অ্যাপসের মাধ্যমে যারা আগে নিবন্ধন করেছেন এবং নতুন করে নিবন্ধন করছেন তাদেরও টিকা দেওয়া চলছে। সাদি ওমর, চ্যানেল আই। রাজধানীর 2 সিটি কর্পোরেশনে উৎসবমুখর পরিবেশে করোনার টিকা নিচ্ছে সাধারণ মানুষ। বৃহস্পতিবার পর্যন্ত টানা 6 দিন গণটিকাদান চলবে। সারা দেশে এ সময় প্রায় 30 থেকে 32 লাখ মানুষকে করোনার টিকা দেওয়ার কথা রয়েছে। জান্নাতুল বাকি কেকার রিপোর্ট। রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের 54 ওয়ার্ডের 10টি টিকাদান কেন্দ্রের মধ্যে সবচেয়ে বড় কেন্দ্র বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ। সকাল 9টার আগে থেকেই লম্বা লাইন। টিকা দেওয়ার জন্য এটা সরকার বলছে, কারণে আমরা টিকা দেওয়ার জন্য লাইনে আজকে দাঁড়াচ্ছি, সবাই দিচ্ছে, এই কারণে দাঁড়ানো হয়েছে। ঢাকা দক্ষিণ সিটির 75টি ওয়ার্ডে করোনার গণটিকা কেন্দ্র রয়েছে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলের কার্যালয়ে টিকাদান কাজ চলছে। প্রতি ওয়ার্ডের 300 জনকে টিকা দেওয়ার প্রাথমিক লক্ষ্যমাত্রা রয়েছে। টিকা দিয়েছি, খুবই ভালো লাগছে। প্রথম ডোজ লইলাম, আবার পরেরটা আগামী মাসের 4 তারিখে দিতে বলছে। এক সপ্তাহ আগে অনলাইনে রেজিস্ট্রেশন করেও ডেট আসে নাই। এই প্রক্রিয়াটা ভালো, যে সাথে সাথে রেজিস্ট্রেশন করে আপনার সাথে সাথে টিকাটা দিয়ে দিচ্ছে। আমরা ঢাকা সিটির প্রত্যেকটা ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে দিচ্ছি। তো আমার এখানে সিটি কর্পোরেশন থেকে যে নির্দেশনা এসছে সেই অনুযায়ী প্রত্যেক দিন আমরা 300 থেকে 350 টিকা দিব। টোটাল 6 দিনে 2000 উপরে টিকা দিতে আমরা সক্ষম হব। টিকাদান কেন্দ্র পরিদর্শন করেছেন সিটি কর্পোরেশনের প্রতিনিধি এবং সম্প্রসারিত টিকাদান কর্মসূচি EPI সংশ্লিষ্টরা। আমরা যে যতটুকু ইনফরমেশন পেয়েছি এবং এই ঢাকা নর্থ সিটি কর্পোরেশন এবং সাউথ সিটি কর্পোরেশনে এই সপ্তাহে পুরোটাই 6 দিন চলবে। ঢাকার বাইরেও তো আমরা সপ্তাহব্যাপী এই প্রোগ্রামটি করছি। গণটিকাদানে সম্পৃক্ত EPI এর মাঠকর্মী ছাড়াও ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের স্থানীয় কমিউনিটি অংশ নিচ্ছে। জান্নাতুল বাকি কেকা, চ্যানেল আই, ঢাকা। জীবনযাপন, অর্থনৈতিক কর্মকাণ্ড এবছরের মধ্যে আগের অবস্থায় ফিরে যাবে বলে আশাবাদী পরিকল্পনা মন্ত্রী। দেশের 70 থেকে 80% মানুষকে করোনার ভ্যাকসিন দেয়া আর দৈনিক মৃত্যু 50-এর কম হলে সবকিছু খুলে দেয়া যাবে। সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন বলেছেন, বেসরকারি খাত সহ ক্ষমতার কাছাকাছি থাকা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সোল সার্চিং দরকার। রিজিবি নেওয়াজের রিপোর্ট।
অর্থনীতির হালনাগাদ চিত্র এবং ভবিষ্যৎ নিয়ে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই এর আলোচনা। করোনাকালে জীবন জীবিকা বাঁচাতে সরকারের নেয়া নানা পদক্ষেপ তুলে ধরেন চেম্বার সভাপতি। স্বাধীনতার 50 বছরে এসেও নির্ভরযোগ্য এবং সমন্বিত তথ্য উপাত্ত না থাকার সমালোচনা করেন অর্থনীতিবিদরা। By $1.90 line we are 14% only, but by $3.20 we are 52% poverty. So this difference between the two poverty lines gives you the indication of the size of vulnerable non-poor in our country, and that is what is affecting the current discourse on new poverty. ডক্টর ফরাসউদ্দিন বলেন, এক বছরে কোটিপতির সংখ্যা বেড়েছে 11,600 জন। ব্যাংকে মোট আমানতের 47% মালিক 43,000 হিসাবধারী। 2016 সালের হিসাবে 2.5 কোটি মানুষের মাথাপিছু আয় $5,000 অর্থাৎ 4 লাখ টাকার বেশি, অথচ করদাতা মাত্র 25 লাখ। এই মানুষগুলোর দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন করেন ফরাসউদ্দিন। In Bangabandhu's dream of Sonar Bangla, he wanted private sector, but he never, and I emphasize never, wanted the kind of concentration of economic power we are willfully allowing and doing. তারপরও বেসরকারি খাতকে সব ধরনের সুযোগ সুবিধা অব্যাহত রাখা হবে আশ্বস্ত করেন পরিকল্পনামন্ত্রী। Final stage of vaccine push, if you can maintain it and achieve that 70-80% golden line, hopefully by end of this year we'll be out of the mess altogether. 6 মাস পর পর অর্থনীতির সবশেষ তথ্য উপাত্ত তুলে ধরার এই কাজটি ঢাকা চেম্বার চালিয়ে যাবে আশা করেন আলোচকরা। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে ওয়ার্ড কাউন্সিলরদের কার্যক্রম মনিটরিং শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। রাজধানীর 60 থেকে 65% নির্মাণাধীন ভবন ও পানির মিটারে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন উত্তর সিটির মেয়র। রিপোর্ট রোকসানা আমিনের। করোনা মহামারীর মধ্যেই দেশে দিন দিন ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। 1 জানুয়ারি থেকে 6 অগস্ট পর্যন্ত রাজধানীতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 4,000 ছাড়িয়েছে। হাসপাতালগুলোর আইসিইউতেও বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে গুলশানের নগর ভবনে ডিসিসি উত্তরের মেয়রের সংবাদ সম্মেলন। আজকে বিভিন্ন জায়গা থেকে আমরা আক্রান্তর খবর পাচ্ছি। আমাদের প্রত্যেকটি কাউন্সিলর যারা আছেন, প্রত্যেকটি কাউন্সিলরকে নির্দেশ দেওয়া হয়েছে তাদেরকে মাঠে থাকার জন্য। আজকের থেকে কিন্তু মনিটরিং করা হবে কোন কাউন্সিলর কোন কোন কাজগুলো হবে, এবং তারা এটি ভিডিওর মাধ্যমে তারা আমাদেরকে সে তথ্যটা দিবে। টায়ার, ডাবের খোসা সহ অপ্রয়োজনীয় জিনিস আঞ্চলিক কার্যালয়ে জমা দিলে অর্থ পুরস্কার দেবে ডিসিসি উত্তর। 50 টাকা করে আমি দিব টায়ারের জন্য। ভাঙ্গা কমোড যদি পান, ভাঙ্গা কমোডের জন্য আমি 50 টাকা করে দিব। কৌটা যদি পান, কৌটার জন্য আমি 10 টাকা করে দিব। যদি কোনো ধরনের চিপসের প্যাকেট পান, একটি চিপসের প্যাকেটের জন্য আমি 5 টাকা করে দিব। যদি 6টি টুকরা করে না কাটে, সে ডাবওয়ালাকেও আমাদের সেখানে কোনো ডাব বিক্রি করতে পারবে না। নতুন ডেঙ্গু প্রবণ এলাকা মিরপুর উত্তরা জানিয়ে জনসাধারণকে ডেঙ্গু সচেতনতায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে প্রতি শনিবার সকাল 10টায় 10 মিনিট নিজ বাসাবাড়ি পরিষ্কারের আহ্বান জানিয়েছেন মেয়র। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। করোনা মহামারীর মধ্যে দেশে দিন দিন ডেঙ্গু জ্বরের প্রকোপ বাড়ছে। ডেঙ্গুতে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। এবার ডেঙ্গু তার চেনা রূপ পরিবর্তন করেছে। রোগীদের অবস্থা দ্রুত অবনতি হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ডেঙ্গু রোধে সতর্ক ও সচেতন হওয়ার কথা বলছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। পরাকাজিমের রিপোর্ট। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী চলতি বছরের 1 জানুয়ারি থেকে 6 আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন 4,115 জন, আর বর্তমানে ভর্তি রোগী 1,010 জন। এর মধ্যে 972 জন রোগী ভর্তি আছেন ঢাকায়। জানুয়ারি থেকে মে পর্যন্ত সারা দেশে মাত্র 100 ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হলেও শুধু জুন মাসে নতুন ভর্তি হয় 272 জন। পরের মাস জুলাইয়ে হাসপাতালে ভর্তি হয় 2,286 জন ডেঙ্গু রোগী। আর চলতি মাসের মাত্র 6 দিনেই ভর্তি হয়েছে 1,457 জন। হাসপাতালগুলোর আইসিইউতে বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ। খুব খারাপ অবস্থা এখানে নিয়ে আসছিলাম আমরা, তো আইসিইউতে 8 দিন ছিল, মোট 18 দিন ধরে আমি আজকে এখানে। একটা মশা ওর এখানে কামড় দেওয়ার পর
ঠিক 4-5 ঘন্টা পরে ওর এত জ্বর আসছে, কাঁপুনি জ্বর, ওর বড় বড় চোখ, তারপরে তার ব্রিকট চেহারা এরকম করে এরকম করে কাঁপুনি। তার ব্রেনে অ্যাটাক করতেছে, তার লিভারে অ্যাটাক করতেছে, তার লাংসে পানি চলে আসছে, নিউমোনিয়া আসছে, পেটে পানি আসছে। শিশুদের জ্বর হওয়ার সাথে সাথেই ডেঙ্গু পরীক্ষার কথা বলছেন চিকিৎসকরা। ডেঙ্গু পরিস্থিতি আসলে শিশুদের খুব ভয়াবহ আকার ধারণ করেছে। এবারকার ডেঙ্গুটা ঠিক অন্যদের মতো না, এরা আসছে এবং বা পেশেন্টগুলো খারাপ হয়ে যাচ্ছে, শকে যাচ্ছে, মায়োকার্ডাইটিস, হার্ট ইনভলভ হচ্ছে। এটা হলো যে এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোম, খুব দ্রুততার সাথে অন্যান্য অর্গানগুলো ইনভলভ করে ফেলছে। ঢাকার 2 সিটি কর্পোরেশন থেকে যে মশক নিধন কার্যক্রম চলছে তার প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তবে ডেঙ্গু মশা স্বচ্ছ পানিতে জন্ম নেওয়ায় সচেতনতার কথা বলছেন উত্তরের মেয়র। ড্রেনের লার্ভিসাইডের পাশাপাশি আমি জোর দিতে চাই নগরবাসীর সচেতনতা। আসুন আমরা সুস্থতার জন্য একটি সামাজিক আন্দোলন যেন গড়ে তুলতে পারি। চিকিৎসকরা বলছেন করোনা মহামারীর মধ্যেও ডেঙ্গু জ্বরের বিষয়টিকে অবহেলা করা যাবে না, কারণ বর্তমান সময়ে অনেক বাড়ছে এই রোগের প্রকোপ। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। চিত্রনায়িকা পরিমণি ঘনিষ্ঠতায় পদ হারাচ্ছেন এডিসি গোলাম সাকলাইন। খবর প্রচারের 24 ঘন্টার মধ্যেই তাকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট পশ্চিম বিভাগে বদলি করা হয়েছে। পরিমণি এবং চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজের মামলার তদন্ত ডিবি থেকে সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। র্যাবের দায়ের করা আলোচিত চিত্রনায়িকা পরিমণির মামলা এখন তদন্ত করছে সিআইডি। পরিমণি ও চলচ্চিত্র প্রযোজক রাজ দুজনকেই হেফাজতে নিয়েছে সংস্থাটি। বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পরিমণির অবৈধ কাজের নেপথ্যে জড়িতদের আইনের আওতায় আনার কথা জানিয়েছে সিআইডি। সিআইডি জানিয়েছে অবৈধ কর্মকাণ্ডে কোনো রাঘব বোয়াল জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যদি প্রভাবশালী কেউ জড়িত থাকে, তো যেটি আমি বললাম যে আসলে আইনের ঊর্ধ্বে তো কেউ না, তা আমরা সেগুলো আমাদের প্রতি আস্থা রাখতে পারেন যে আমরা সেগুলো যারা সাথে সংশ্লিষ্ট আছে অপরাধের সাথে তাদেরকে আমরা তদন্তের মাধ্যমে আমরা খুঁজে বের করব এবং আমি নিশ্চিত যে যত বড় শক্তিশালী হোক না কেন তাকে আমরা আইনের আওতায় আনতে সমর্থ হব। পরিমণির সাথে ডিবি কর্মকর্তা সাকলায়নের বিশেষ সম্পর্কের অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে ডিএমপি। পুলিশ হেডকোয়ার্টার্স থেকে একটা তদন্ত কমিটি করে দেবে, এটা তদন্তকে দেখার জন্য যেভাবে রিপোর্ট সে অনুযায়ী ব্যবস্থা হবে। আলোচিত মডেল পিয়াসা এবং মরিয়ম আক্তার মৌকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে সিআইডি। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। মাদক মামলায় আটক চিত্রনায়িকা পরিমণি ও একার সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। শিল্পীর ব্যক্তি জীবনের কার্যক্রমের দায়ভার শিল্পী সমিতির নয় বলে মন্তব্য করেন শিল্পী সমিতির নেতারা। সুলতানা হিমুর রিপোর্ট। মাদক মামলায় চিত্রনায়িকা পরিমণি ও একা আটকের পরই দেশ জুড়ে চলছে চলচ্চিত্র জগৎ নিয়ে সমালোচনা। এসব বিষয়ে নিজেদের অবস্থান জানাতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সংবাদ সম্মেলন। গঠনতন্ত্রের বিধান অনুযায়ী পরিমণি ও একার সদস্যপদ সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দেওয়া হয়। সমিতির নেতারা বলেন, একজন শিল্পীর ব্যক্তি জীবনের অনৈতিক কার্যক্রমের দায়ভার শিল্পী সমিতির নয়, তবে অভিযোগ প্রমাণিত না হলে সদস্যপদ ফিরিয়ে দেওয়া হবে বলে জানান তারা। শিল্পী সমিতির সমস্ত সব অবস্থায় শিল্পীদের পাশে থাকবে। আমরা সাময়িকভাবে তার সদস্যপদ স্থগিত করেছি, এটা বলে না যে তারা তাদের সাথে আমরা অবশ্যই তাদের পাশে ছিলাম এবং আছি এবং থাকবো। আর দেখেন আপনি যেটা বললেন সেটা হচ্ছে একেবারে প্রশাসনের ব্যাপার, এটা আমাদের ব্যাপার না। পরিমণির ঘটনা থেকে অন্য শিল্পীদের শিক্ষা নেওয়া উচিত বলে মন্তব্য করেন শিল্পী সমিতির অন্য সদস্যরা। আমাদের পৃথিবীতে যে একটা অস্থিরতা ভাব চলে এসছে, সেখানে সন্ধ্যার পরে একটি মেয়ে একা ঘর থেকে বের হওয়াই তো বিপজ্জনক। সেটা পরিমণি আমাদেরই একটা মহিলা, একজন সদস্য, সে তো জানে, সে তো বাচ্চা না। সব কিছুরই একটা সৌন্দর্য আছে, একটা মাত্রা আছে। আপনি শিল্পী হলেই আপনি উচ্ছৃঙ্খল হতে পারবেন না। রাষ্ট্রবিরোধী কার্যক্রমে কোনো চলচ্চিত্র শিল্পী যুক্ত থাকলে তাদের ক্ষেত্রেও একই পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। বহিষ্কৃত আওয়ামী লীগ নেত্রী হেলেনা জাহাঙ্গীরের গুলশান 36 নম্বর রোডের বাসায় তল্লাশি চালিয়েছে সিআইডি। জব্দ করেছে 2টি ল্যাপটপ সহ কিছু ইলেকট্রনিক সামগ্রী। বিকেল 4টার দিকে তার বাসভবন ঘিরে ফেলে সিআইডির একটি টিম। অ্যাপার্টমেন্টের 4 তলার ফ্ল্যাট থেকে জব্দ করা হয় ইলেকট্রনিক ডিভাইস সহ কিছু গুরুত্বপূর্ণ আলামত। এর আগে ওই বাসায় তল্লাশি চালিয়ে হেলেনা জাহাঙ্গীরকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পরে গুলশান থানায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয় তাকে। তদন্তবার সিআইডির উপরে পড়ছে, আমরা সিআইডি তদন্ত করতেছে। আমরা জিনিসটা একটু আমরা ঘটনাস্থল পরিদর্শন করে গেলাম, আর একটু সার্চ লিস্ট করলাম, টুকটাক যা পাইছে আমরা যাচাই বাছাই করে দেখব। কি ধরনের আলামত নিলেন? আলামত পেন ড্রাইভ আছে, মোবাইল আছে, কিছু কাগজপত্র আছে। এবার শোকের মাস আগস্ট প্রসঙ্গ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন বাংলাদেশের মানুষের স্বার্থে কাজ করে গিয়েছেন। সেখানে তিনি যেমন নিজের এবং পরিবারের কথা ভাবেননি, তেমনি ফাঁসির মঞ্চ বঙ্গবন্ধুকে তার নীতি আদর্শ থেকে একটুও সরাতে পারেনি। জাতির পিতার জীবন আদর্শ থেকে রাজনীতিবিদদের শিক্ষা নেয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। ওবায়দুর রশিদের রিপোর্ট। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছোটবেলা থেকেই যিনি অত্যাচারিত নির্যাতিত মানুষের পাশে থাকতেন, পরাধীন বাঙালিকে যিনি দিয়ে গিয়েছেন স্বাধীনতা। উনি নিজের স্বার্থ, নিজের পরিবারের স্বার্থ কোনো কিছু দেখেননি, শুধু দেশ ও জনগণের স্বার্থের কথা চিন্তা করেছেন এবং যেখানেই মানুষের প্রয়োজন হয়েছে সেখানে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। তাদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে উনি সবসময় তাদের সঙ্গে ছিলেন। যে মহান নেতা সারা জীবন বাঙালির অধিকার আর অর্থনৈতিক সহ সামগ্রিক মুক্তির জন্য কাজ করে গিয়েছেন, সেই জাতির পিতাকে দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে সপরিবারে হত্যা করা হয়েছিল, যাতে বাংলাদেশ কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। রাজনীতিবিদদের অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে ওনার জীবনের প্রতিটি স্তরে স্তরে। ওনার সংগ্রামী জীবন থেকে আমরা অনেক কিছুই জানতে পারি, শিখতে পারি। আমরা সেগুলো যদি আমরা পর্যায়ক্রমে আমরা এগুলোকে স্মরণ করে চলতে পারি, তাহলে দেশকে আমরা সত্যিকার অর্থে উনি যেটা চেয়েছিলেন সোনার বাংলাদেশ, সেটা গড়তে হয়তো আমরা সক্ষম হতে পারি। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, জাতির পিতার চিন্তা, আদর্শ এবং তার সারা জীবনের ত্যাগের কথা আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। এবারে আই স্পোর্টস। প্রিয় দর্শক, খেলাধুলার সব আপডেট নিয়ে আই স্পোর্টসে আছেন আদিল আহমেদ শান। যাচ্ছি তার কাছে। শান। দর্শক, স্বাগত আই স্পোর্টসে। আর হৃদয়, আপনাকে ধন্যবাদ। শুরুতেই জানাবো বাংলাদেশ অস্ট্রেলিয়ার মধ্যকার চতুর্থ টি-20 খবর। মিরপুরে চতুর্থ টি-20তে বাংলাদেশের বিপক্ষে 3 উইকেটের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। সিরিজ আগেই হাতছাড়া হলেও এক ম্যাচ হাতে রেখেই হোয়াইট ওয়াশ এড়ালো সফরকারীরা। টাইগারদের দেয়া 105 রানের টার্গেট 1 ওভার হাতে রেখেই টপকে যায় অজিরা। বিস্তারিত দেখুন রিপোর্টে। টানা 3 ম্যাচ জিতে সিরিজ আগেই নিশ্চিত হয়েছে বাংলাদেশের। তবে হারের বৃত্ত থেকে বেরিয়ে চতুর্থ ম্যাচে জয় তুলে নিল অজিরা। স্বাগতিকদের বিপক্ষে লো স্কোরিং ম্যাচ জিতে হোয়াইট ওয়াশ এড়িয়েছে ম্যাথু ওয়েডের দল। অপরিবর্তিত একাদশ নিয়ে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। জিম্বাবুয়ে সিরিজের ডাবল হাফ সেঞ্চুরিয়ান সৌম্য ঘরের মাঠে ব্যর্থ অজিদের বিপক্ষে। এই ম্যাচে 8 রানে থামা সৌম্য 4 ইনিংস মিলিয়ে করেন মাত্র 8 রান। উইকেটের অপর প্রান্তে 36 বলে 28 রানের ধৈর্যশীল ব্যাটিং ওপেনার নাইমের। অভিজ্ঞ সাকিব আল হাসান 15 রানের বেশি তুলতে পারেননি। হ্যাজেলউডের বলে ফেরার আগে দেশের হয়ে টি-20তে সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ডের খাতায় নাম লেখান বিশ্বসেরা এই অলরাউন্ডার। তামিম ইকবালের 1701 রান টপকে সাকিবের সংগ্রহ 1707 রান। 8 রানের ব্যবধানে 3 উইকেট হারিয়ে বিপর্যয়ে টাইগাররা। লেগ স্পিনার সোয়াবসন 0 রানে ফেরান অধিনায়ক মাহমুদুল্লাহ ও সোহানকে। 4 ওভারে 12 রান দিয়ে 3 উইকেট নিয়ে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার এই অস্ট্রেলিয়ান। শেষ দিকে আফিফের 20 এবং মেহেদীর 23 রানে দলীয় স্কোর 100 পেরোয় টাইগাররা। নির্ধারিত ওভারে বাংলাদেশের সংগ্রহ 9 উইকেটে 104 রান। 105 রানের মামুলি টার্গেট তাড়া করতে নেমে অধিনায়ক ম্যাথু ওয়েড 2 রান করে বোল্ড হন শেখ মাহাদির বলে। তবে চতুর্থ ওভারে চমক দেখান বেন ক্রিস্টিয়ান।
সাকিবের ওই ওভারে 5 ছক্কায় 30 রান করেন ম্যাচ সেরা এই ব্যাটসম্যান। 4 ওভারে 50 রান দিয়ে সবচেয়ে খরুচে বোলার ছিলেন সাকিব। তবে 47 থেকে 65 এই 18 রানের ব্যবধানে 5 উইকেট নিয়ে সফরকারীদের চেপে ধরে টাইগার বোলাররা, কিন্তু শেষ রক্ষা হয়নি। 1 ওভার হাতে রেখে জয় পায় অস্ট্রেলিয়া। 7 উইকেটে তাদের সংগ্রহ 105 রান। 9 আগস্ট সিরিজের পঞ্চম ও শেষ টি20। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। এই উইকেটে রান কম হওয়াতেই ম্যাচটা হাতছাড়া হয়েছে টাইগারদের, জানিয়েছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। অস্ট্রেলিয়ার বিপক্ষে পরের ম্যাচেই ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা। 120 রানের মতো হলে ম্যাচের ফলটা অন্যরকম হতো। ব্যাটিংয়ে আমাদের আরো ভালো করতে হবে। আশা করি পরের ম্যাচেই ঘুরে দাঁড়াতে পারবো। সাকিবের ওভারটা বেশি রান হয়েছে, তবে বাজে একটা দিনে এমনটা হতেই পারে, কিন্তু ও চ্যাম্পিয়ন, কিভাবে ফিরতে হয় সেটা সে জানে। 8 বারের চেষ্টায় প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। টিম টাইগার্সের অনবদ্য এই অর্জনের খবর বিশ্ব মিডিয়ায় বেশ গুরুত্ব দিয়েই প্রকাশ করা হয়েছে। বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। বিশ্ব বরেণ্য ক্রিকেটাররাও নিজেদের সোশ্যাল মিডিয়ায় টাইগারদের অভিনন্দন জানিয়েছেন। রিপোর্ট করছেন সাদি মাহমুদ। টি-20তে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ও সব মিলিয়ে পঞ্চমবার একাধিক ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজ জিতল বাংলাদেশ। টি-20তে এই প্রথম টানা 4 ম্যাচ জেতার পাশাপাশি ঘরের মাঠে টানা 7 ম্যাচে জয় টাইগারদের। অজিদের বিপক্ষে এই সিরিজে অনুপস্থিত দলের নিয়মিত ওপেনার তামিম ইকবাল ও অন্যতম সেরা উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তারপরও সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে দলকে শুভেচ্ছা জানাতে ভোলেননি 2 সিনিয়র টাইগার। অজিদের বিপক্ষে বাংলাদেশের প্রথম 2 জয়কে অঘটন বলেছিল পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা। সিরিজ জয়ের পর এখন তারাই টাইগারদের প্রশংসায় পঞ্চমুখ। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও টাইগারদের অভিনন্দন জানিয়েছে। টিম টাইগার্সের পাশাপাশি কাটার মাস্টার মোস্তাফিজের বোলিংও ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। বার্তা সংস্থা এপি, ইএসপিএন ক্রিকইনফো ক্রিকবাজ মোস্তাফিজকে মাস্টার ক্লাস হিসেবে আখ্যা দিয়েছে। সাবেক ও বর্তমান বিশ্ববরেণ্য ক্রিকেটাররাও ভোলেননি টিম টাইগার্সকে অভিনন্দন জানাতে। অজিদের বিপক্ষে বাংলাদেশের পারফরমেন্সে নিজেদের মুগ্ধতার কথাই জানিয়েছেন তারা। টিম অস্ট্রেলিয়ার পারফরমেন্স নিয়ে বেশ সমালোচনা হয়েছে খোদ অস্ট্রেলিয়াতেই। বলা হয়েছে ব্যাকআপ খেলোয়াড়দের ব্যর্থতার কারণেই তাদের এই হার। তবে হারের চেয়ে অভিষেকে অ্যালিসের হ্যাট্রিকের খবরটি বেশি গুরুত্ব দিয়েছে অস্ট্রেলিয়া গণমাধ্যম। সাদি মাহমুদ, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। এবারে টোকিও অলিম্পিকের খবর। স্পেনকে 2-1 গোলে হারিয়ে অলিম্পিক ফুটবলের এবং দায়িত্ব জ্ঞানহীন অভিযোগ করেছেন সরকার নাকি ষড়যন্ত্র করে শিক্ষা ব্যবস্থাকে পিছিয়ে দিচ্ছে। শিক্ষা ব্যবস্থাকে পিছিয়ে দেয়া নাকি দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। তারা এর আগে ভ্যাকসিন নিয়েও ষড়যন্ত্রের গন্ধ খুঁজেছিল। সব কিছুতে ষড়যন্ত্র খোঁজা বিএনপির স্বভাবগত বৈশিষ্ট্যের রূপ নিয়েছে। সংবাদের রিপোর্ট জানিয়েছে অশোক লিরন নিফাত অটস। বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। গ্রিসে ভয়াবহ রূপ নিয়েছে দাবানল। রাজধানী এথেন্সের উত্তরাঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার বাসিন্দা। গ্রিসে ভয়াবহ আকার ধারণ করেছে দাবানল। আগুনের প্রকোপ বেড়ে যাওয়ায় রাজধানীর এথেন্সের উত্তরাঞ্চল থেকে কয়েক হাজার স্থানীয় বাসিন্দা সহ পর্যটকদের সরিয়ে নেওয়া হয়েছে। বাতাস ও গরম আবহাওয়ার কারণে উদ্ধারকর্মী সহ 2 জন নিহত হয়েছেন। অন্তত 150-র বেশি স্থানে আগুনের খবর পাওয়া গেছে। এর মধ্যে 6টি অঞ্চলকে রেড অ্যালার্ট জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে। এবার সোশ্যাল ইসলাম ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। আগস্ট জাতীয় শোক দিবসে নিউ ইয়র্কের ম্যানহাটনের
টাইমস স্কোয়ারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুর্লভ ছবি প্রথমবারের মতো প্রদর্শিত হবে। সম্প্রচার করা হবে বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ। অনুষ্ঠানের আয়োজক NY ড্রিমস প্রোডাকশন, মিডিয়া পার্টনার চ্যানেল আই। নিউ ইয়র্ক থেকে রাশিদ আহমেদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আলিমান রাজের রিপোর্ট। জাতির পিতার শাহাদত বার্ষিকীতে বিশ্ববাসীর সামনে উপস্থাপন করা হবে বাঙালির অবিসংবাদিত নেতার আত্মজীবনী, তার দুর্লভ সব ছবি এবং ঐতিহাসিক 7 মার্চের ভাষণের অংশবিশেষ। জাতির পিতার আত্মত্যাগ, বীরত্ব গাথা জানবে গোটা বিশ্ব। এই উপলক্ষে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান নিউ ইয়র্ক ড্রিমস প্রোডাকশন। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জানিয়েছেন 14ই আগস্ট রাত 12টা থেকে পরদিন রাত 12টা পর্যন্ত টাইমস স্কোয়ারের আইকনিক বিলবোর্ডে 720 বার প্রদর্শিত হবে বঙ্গবন্ধুর ছবি এবং আত্মজীবনী। প্রথমবারের মতো আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী সব কমিউনিটির মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানান তিনি। এটা আমাদের বাঙালি জাতির একটা অনুষ্ঠান, আমাদের বাংলাদেশিদের একটা অনুষ্ঠান, কারণ এখানে প্রদর্শন করা হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তো আমার মনে হয় আমরা নিউ ইয়র্কে যত বাঙালি আছি এবং নিউ ইয়র্কের আশেপাশে যত বাঙালি আছে সবার এসে একবারের জন্য হলো জিনিসটা উপস্থিত থেকে এই ইতিহাসের সাক্ষী হওয়া প্রয়োজন। এই আয়োজনের মাধ্যমে শুধু বাংলাদেশিরা নয়, বঙ্গবন্ধুকে নতুন করে জানবেন বিশ্বের অন্যান্য দেশের মানুষও। আলিমাল রাজি, চ্যানেল আই। এবার অর্থনীতি সংবাদ। দক্ষিণ কোরিয়ায় চলতি বছরের জুলাইয়ে ভোক্তা মূল্য বাড়ার পরিমাণ গত 9 বছরের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। উষ্ণ আবহাওয়ার কারণে দেশটিতে তাজা খাদ্যের দাম বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি তেল, সেবা মূল্য ও বাড়ি ভাড়ার পরিমাণও ক্রমেই বাড়ছে। গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের জুলাইয়ে ভোক্তা মূল্য সূচক বেড়েছে 2.6%। গতকাল স্ট্যাটিস্টিক্স কোরিয়ার প্রকাশিত এক তথ্যে এমনটা দেখা যায়। গত জুনে সিপিআই বাড়ার পরিমাণ ছিল 2.4%। এবার ইন্ডিক্যাফে গ্লোবাল 6 সিটি সংবাদ। রাজশাহী সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় মহানগরীর 30টি ওয়ার্ডে মোট 84টি কেন্দ্রে একযোগে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচি চলবে আগামী 12ই আগস্ট পর্যন্ত। মহানগরীর 6 দিনের এই ক্যাম্পেইনে 1,50,000 মানুষকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সিটি কর্পোরেশন। প্রতিদিন 25,000 মানুষকে মডার্নার প্রথম ডোজ টিকা প্রদান করা হবে। মহানগরের করোনা টিকাদান কেন্দ্র পরিদর্শন করে এই কার্যক্রম সফল করতে মহানগরবাসীর সহযোগিতা কামনা করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। নাগরিকদের মধ্যে যথেষ্ট উৎসাহ, উদ্দীপনা এবং আগ্রহ এই টিকাটি নেওয়ার জন্য, কারণ তারা বুঝতে পেরেছেন এই টিকা 2 ডোজ নেওয়া হলে এটি হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে, আর যদি কোনো কারণে হয়ও তো সেটা কোনো সমস্যা হয় না। এই আমরা যেভাবে প্রক্রিয়া করেছি তাতে স্বল্পতম সময়ের মধ্যে রাষ্ট্রের কোনো নাগরিকই টিকা থেকে বাকি থাকবে না ইনশাআল্লাহ। এবার পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। চাঁদপুরে মাছের ঘাটগুলোতে কর্মচাঞ্চল্য ফিরেছে। বড় স্টেশন, মাছঘাট সহ 25টি ছোট বড় ঘাটে প্রতিদিন 800 থেকে 1000 মন ইলিশ সরবরাহ হচ্ছে। নদীতে ইলিশ প্রাপ্তি অনেক বাড়বে জানাচ্ছেন গবেষকরা। চাঁদপুর সংবাদদাতা মুর্শেদ আলমের পাঠানো তথ্য, ভিডিওতে সুদীপ মাহমুদের রিপোর্ট। দীর্ঘদিন নদীতে ইলিশের প্রাপ্তি ছিল না বললেই চলে। একরকম হতাশায় ভুগছিল জেলে ও আড়তদাররা। কয়েকদিন মাছের আড়ত ঘাটগুলোতে ইলিশ আসতে শুরু করায় কর্মচাঞ্চল্য ফিরেছে। যদিও চাঁদপুর মাছঘাটের অধিকাংশ ইলিশ বরিশাল, ভোলা, চরফ্যাশন ও মিয়ানমার থেকে আসা। আমাদের চাঁদপুরের আঞ্চলিক যে বন্দর এলাকার যেমন লোকাল মেঘনা এবং পদ্মার ইলিশ আমদানি অনেক কম। 1 কেজি ওজনের একটি ইলিশের দাম 1200 থেকে 1300 টাকা, আর ছোট ইলিশ আকার ভেদে 500 থেকে 800 টাকায় বিক্রি হচ্ছে। লকডাউনে চাঁদপুরের স্বাস্থ্যবিধি মেনেই বেচাকেনা চলছে। আর আমাদের মাছগুলি বেশিরভাগই হলো হাতিয়া,
নোয়াখালী বেল্ট, আর কিছু আছে ওদিকে চরপেশন বা ডালচর ওই অঞ্চলের মাছ। গবেষকরা বলছেন ইলিশের অভয়াশ্রমের মৌসুমে মা ইলিশ 51% ডিম ছাড়তে সক্ষম হয়েছে, যা থেকে 37,800 কোটি পোনা ইলিশে যুক্ত হবে। পানি প্রবাহটা বৃদ্ধি পেলে বিশেষ করে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর তো প্রধান সিজন, সময়টাও সামনে আসছে এবং এই অঞ্চলের ইলিশ মৎস্যজীবীদের হতাশার কোনো কারণ নেই। ইলিশের প্রাপ্যতা বেড়ে যাবে। আগস্ট ও সেপ্টেম্বর মাসে ভরা মৌসুমে নদীতে আরও ইলিশ ধরা পড়বে আশা করছে চাঁদপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউট। চাঁদপুর সদর, হাইমচর, মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায় 51,189 জন জেলে মাছ ধরার সাথে জড়িত। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। চট্টগ্রামে জলাবদ্ধতার জন্য প্লাস্টিক বর্জ্য ও পাহাড় কাটাকে দায়ী করছে সিটি কর্পোরেশন এবং বিশেষজ্ঞরা। পাহাড় কাটা ও পলিথিন ব্যবহার বন্ধের দাবি জানিয়েছেন ব্যবসায়ী এবং নগরবাসীরা। চট্টগ্রাম থেকে মোহাম্মদ নবাবের ভিডিও চিত্রে চৌধুরী ফরিদের 4 পর্বের ধারাবাহিকতার আজ দ্বিতীয় পর্ব। দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের অর্থনীতি ও পরিবেশের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে জলাবদ্ধতা। রাস্তাঘাট ও ব্যবসা প্রতিষ্ঠান পানিবন্দী হয়ে স্থবির হয়ে পড়ে পুরো নগরী। অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা, পলিথিন ও পাহাড় কাটার মাটিতে দ্রুত ভরে যাচ্ছে শহরের ড্রেনগুলো। পাহাড় কাটার ফলে মাটি এই জলাবদ্ধ সৃষ্টি করার অন্যতম কারণ। এই পলিথিনগুলো কর্ণফুলী নদীতে যায়, তো কর্ণফুলী নদীতে এখন ধ্বংস হয়ে যাচ্ছে। শহরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ ও ব্যবসায়ীরা। প্রতিদিনের ব্যবহার্য পলিথিন বর্জ্য সবকিছু গিয়ে কর্ণফুলী নদী পড়ছে। এই বর্জ্যকে সম্পদে পরিণত করতে হবে। এটার জন্য দরকার আন্তরিকতা এবং পরিকল্পনা। বৃষ্টির পানি নালা নর্দমা ঠিক না থাকার কারণে ওভারফ্লো হয়ে যাচ্ছে। এগুলি সব কিছু আমার মনে হয় যে এই পলিথিন এবং আবর্জনা এগুলির বিরুদ্ধে কঠোর থেকে কঠোর অবস্থান নিতে হবে। জলাবদ্ধতা নিরসনে মেগা প্রকল্প সফল করতে পলিথিনের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন সিটি মেয়র। যে পলিথিন নিষিদ্ধ আছে 5 mm এর, এগুলো আমরা জব্দ করছি। পাহাড় যারা কাটবে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব এবং তারা অবৈধভাবে যদি পাহাড়ে ঘর তৈরি করে সেই ঘর আমরা ভেঙে দেব। যত্রতত্র ময়লা না ফেলতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সিটি কর্পোরেশন। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। এবার ধামাকা শপিং.com তথ্য প্রযুক্তি সংবাদ। স্যামসাং এর আসন্ন গ্যালাক্সি ওয়াচ 4 নিয়ে বাজারে উঠেছে নতুন গুজব। বলা হচ্ছে স্যামসাং এর নিজস্ব ভয়েস অ্যাসিস্ট্যান্ট ব্রিক্সবি এবং গুগলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট দুটোই থাকবে ডিভাইসটিতে। এছাড়াও আকর্ষণীয় কিছু ফিচার থাকতে পারে গ্যালাক্সি ওয়াচ 4-এ। গুগল অ্যাসিস্ট্যান্টের পাশাপাশি স্যামসাং এর ব্রিক্সবি বা অ্যামাজনের এলেক্সার মতো ভয়েস অ্যাসিস্ট্যান্ট ব্যবহারের সুযোগ থাকবে এতে। ডেভেলপারদের বার্ষিক সম্মেলন গুগল আইওতে ওয়্যার ওএস 3 প্রদর্শন করে গুগল। গ্যালাক্সি ওয়াচ 4-এ অপারেটিং সিস্টেমের কয়েকটি ফিচার দেখানো হতে পারে, পাশাপাশি বিকল্প অ্যাসিস্ট্যান্ট ব্যবহারেরও সুযোগ রাখা হয়েছে। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। যুক্তরাজ্যের হাই স্ট্রিট রিটেল পার্ক ও শপিং সেন্টারের দোকান খালি হয়ে যাচ্ছে। 2015 সালের পর এই হার সর্বোচ্চ। কোভিড-19 মহামারীর কারণে খুচরা বিক্রেতাদের অনেকটাই দুর্বল করে দিয়েছে, যে কারণে অনেকেই দোকান ছাড়ার পাশাপাশি তাদের ব্যবসা গুটিয়ে নিচ্ছেন। দ্য গার্ডিয়ানের একটি প্রতিবেদনে বলা হয়েছে বিশেষভাবে ফ্যাশন স্টোরগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মূলত করোনা মহামারী ও লকডাউনের কারণে গ্রাহকরা অনলাইন কেনাকাটার উপর নির্ভরশীল হয়েছে। এছাড়া জনসমাবেশ, ইভেন্ট, পার্টি বন্ধ থাকায় নতুন জামা কাপড় কেনার চাহিদাও কমে গেছে। সংবাদে আবার নিচ্ছে অশোক লীলা নিফাত অটোস বিরতি। আর বিরতির পর জানিয়ে ফিরছি, প্রয়োজন ছাড়াও মানসিক প্রশান্তি পেতে লকডাউনে বের হচ্ছেন রাজধানীর অনেক মানুষ। ছুটির দিনে যানবাহন কিছুটা কম।
পেতে লকডাউনের মধ্যেও বাইরে বের হচ্ছেন রাজধানীর অনেক মানুষ। আর কলকারখানা খুলে দেয়া গত কয়েকদিনে লোক সমাগম ও যানবাহন চলাচল বাড়লেও শনিবার ছুটির দিন হওয়ায় যানবাহন কিছুটা কম। রাহুল রায়ের রিপোর্ট। ঘরে বন্দি নয়, মুক্ত আকাশের নিচেই জীবনের প্রশান্তি। তাই তো টানা লকডাউনের মধ্যে অনেকেই বাইরে বেরিয়ে পড়েছেন। হাতের জিলের মতো রাজধানীর টিএসসিতেও দেখা গেল একই চিত্র। যারা অনেকদিন যাবতীয় বলেছে বাবা একটু বাইরে আমাদের ঘুরে নিয়ে আসে, ওই হিসেবে যে আজকে বাসা এখানে কাছাকাছি যে সেটা হাঁটতে পেরেছি। কারোর সাথে কথা হলেও দেখা সাক্ষাৎ অতটা করা যাচ্ছে না, হ্যাঁ চাইলেও বের হওয়া যাচ্ছে না, এটা আসলে অনেক কষ্টদায়ক। এই মানুষগুলোকে কেন্দ্র করেই জীবিকা নির্বাহ করে ফুল আর খেলনা বিক্রেতারা। তাদেরও আজ দীর্ঘশ্বাস। খেলনা দৈনিক 1500, 2000, 2500 টাকা বিক্রি করছি, আর এখন 200-300 টাকা বেচি। কোনো রকম মানে নিজের সংসারের মানে ঢাল ভাতের ব্যবস্থা করতেছি। ফুল বিক্রি হচ্ছে না, ফুলা পানি লয়ে ঘুরে নিজেরা লয়ে বসে তাই একদম বিক্রি নাই, খাওয়া লওয়া সব দিয়ে কষ্ট। তেমন একটা ভালো না, কম টুকটাক বেচা কিনে আছে, এই নিয়ে সংসার চলতেছে। তবে রাজধানীতে প্রবেশ আর বের হওয়ার চিত্র একই। কাকডাকা ভোর থেকেই নানা তাগিদে রাজধানীতে আসছে মানুষ। ধান ধুন লাগা শেষ, গ্রামে কোনো কাজ কাম নাই, কি করবো কোন, আমাদের তো পেটটা চালাইতে হইব, সংসার আছে। এখানে আমি চাকরি করতাম, আমার চাকরি নাই, এখন আমি ঢাকা সার্ভে কি খাবো। রাস্তায় লোক সমাগম বেশিই ছিল, তবে ছুটির দিন হওয়ায় অন্য দিনের চেয়ে কম ছিল যানবাহন চলাচল। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। সংবাদ আবরণ নিচ্ছে অশোক লিডার নিফাত অটোস। বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। টোকিও অলিম্পিক ম্যারাথনে কেনিয়া এবং গলফে যুক্তরাষ্ট্রের আধিপত্য। ছেলেদের বাস্কেটবলে টানা চতুর্থ গেমসে স্বর্ণ যুক্তরাষ্ট্রে।